নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। কোম্পানির ভুয়ো চাকরির ফাঁদে পা ৪২ জন যুবকের, গ্রেপ্তার প্রতারক। কোলাঘাটে চালু হলো নাবালক অপরাধীদের শুদ্ধিকরণ হোম, উদ্বোধন করেন জেলা শাসক রেশমি কামাল। মন্দারমণিতে চ্যানেল রোড তৈরির সিদ্ধান্ত জেলা প্রশাসনের। শব্দদূষণ সম্পর্কে বিশেষ পদসভা, উদ্যোগে তমলুক থানা ও অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। বিডিও অফিসের কর্মীকে মারধর, অস্ত্র দেখিয়ে লুটপাটের অভিযোগ, গ্রেপ্তার ৩। ২৮ আগস্টের বদলে ২৬ আগস্ট, বিভিন্ন কলেজে পালিত হল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। নতুন চাষের পদ্ধতি ও প্রয়োগ নিয়ে আলোচনা, কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কৃষি সেমিনার। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার এক প্রশিক্ষণশালায় উপস্থিত হয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ এই প্রসঙ্গে নানা কথা তুলে ধরেন। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার এক প্রশিক্ষণশালায় উপস্থিত হয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানান, তার কয়েকজন তাবেদার ছাত্র যদি বলে চাই, কারণ দিদির বিরুদ্ধে বলবে আর দিদির পার্টিতে থাকবে, সম্ভব নয়। এরকম একটি স্বেচ্ছাচারী সংগঠন, স্বেচ্ছাচারী নেতৃত্ব পশ্চিমবাংলায় এর আগে আসে। সেই জন্য ওনার লোকেরা কি বলছে সেটা বড় কথা নয়, বাংলার লোকেরা ৯.৫ কোটি লোক কি বলছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত বাংলার নাম পরিবর্তনের জন্য পশ্চিমবাংলায় কোনো আন্দোলন, কোনো ডেমনস্ট্রেশন হয়নি। সেজন্য পশ্চিমবাংলার লোকের এটার প্রয়োজন মনে হচ্ছে না। তাই আমরা পশ্চিমবাংলার লোকের সঙ্গে আছি। পরিবর্তন অনেক কিছু করার আছে। তারপরে আমি যেটা বলতে চাই, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গাল, ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে মুক্তি হচ্ছে না। আজকে আমার কাছে যে প্রস্তাব এসেছে বিএ কমিটিতে, তাতে লেখা হয়েছে বাংলায় নাম বাংলা, ইংরেজিতে বেঙ্গল, হিন্দিতে বাঙ্গাল। কী লাভ হলো? কোন স্টেটের ৩টে নাম আছে, তার মধ্যে একজন আবার বলেছেন উর্দুতে নাম নেই কেন, একজন আবার বললেন নেপালি ভাষায় নাম নেই কেন। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কাগজে দেওয়া এক কোম্পানির এটিএম কাউন্টারে প্রহরীর চাকরির বিজ্ঞাপন দেখে অনলাইনে যোগাযোগ করে বেশ কয়েকজন শিক্ষিত বেকার যুবক। চাকরিতে জয়েন করার জন্য তাদের কাছ থেকে কিছু টাকাও নেওয়া হয়। পরে তারা জানতে পারে কোম্পানিটি আসলে ভুয়ো। এরপর তারা দীঘা থানায় খবর দিলে দীঘার পুলিশ গ্রেপ্তার করে ওই কোম্পানির কর্ণধারকে। কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত বিভিন্ন এটিএম কাউন্টারে প্রহরীর জন্য চাকরিতে ৪২ জন লোক নিয়োগ হবে। অফিস সেন্ট্রাল সিকিউরিটি প্রাইভেট লিমিটেড, মিত্র কলোনি, কলকাতা ৭,৩৮,০০০। কর্ণধারের নাম কৌশিক গুহ, বাড়ি কলকাতা সল্টলেক সেক্টর 5-এ। তাই শিক্ষিত বেকার যুবকেরা অনলাইনে যোগাযোগ করে। চাকরিতে জয়েন করার জন্য ইন্টারভিউতে ডাকা হয় ৪২ জনকেই এবং এই ৪২ জনকেই রিক্রুট করা হয়। বলা হয় ৩২০০ টাকা করে দিতে হবে ট্রেনিং এর জন্য। ঘটনা আমরা বিজ্ঞপ্তি দেখে পেপারে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের মানে এটিএম এ সিকিউরিটি ফোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে সেখানে মেডিকেল টেডিকেল হয়েছে, টাকা পয়সা নিয়েছি। এবার কলকাতায় নেওয়ার পরে টাকা নিয়েছে, তাদের অ্যাকাউন্টেও টাকা পড়ে গেছে। কত টাকা নিয়েছে? ৮০,০০০ টাকা পড়ে গেছে। কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? ৪২ জনের কাছ থেকে। তো আজকে আমাদের দীঘাতে প্রথমে কাঁদিতে দেখেছিল ট্রেনিং করার জন্য, ক্যান্সেল করে দিল। আবার আজকে ডেট করে দীঘাতে এসেছি। আসার পরে আজকে টাকা নিবে, ট্রেনিং করাবে। আজকে আমরা সেটা বুঝতে পেরে হাতে হাতে তাদেরকে ধরে নিয়েছি, ধরে থানাতে তুলে দিয়েছি, মহানা থানাতে তুলে দিয়েছি। সেই মতো ৪২ জন মিলে মোট ৮০,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েও দেয়। আর ট্রেনিং এর কথা বলতেই আজ হবে কাল হবে বলে সময় নিতে থাকে। এতেই সন্দেহ হয় চাকুরি প্রার্থীদের। তারা কলকাতায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে কোম্পানিটি ভুয়ো।
এরপর চাকুরি প্রার্থী যুবকেরা একটি ফাঁদ পাতে প্রতারককে ধরার জন্য। ওই ভুয়ো সংস্থার কর্ণধারকে দীঘায় ডেকে পাঠায় বাকি টাকা দেওয়ার জন্য। প্রতারক দীঘায় এলে প্রতারিত যুবকেরা তাকে ধরে দীঘা মোহনা থানায় পুলিশের হাতে তুলে দেয়। দীঘা মোহনা থানার পুলিশ গ্রেপ্তার করেছে প্রতারক কৌশিক গুহকে। ঘটনাটা ঘটেছিল বলতে কিছুদিন আগে নকরি.com একটা বায়োডাটা করেছিলেন। সেইভাবে সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিস একটা কোম্পানি পূর্ব মেদিনীপুরের মধ্যে টোটাল 42 জন সিকিউরিটি গার্ড নেবে আপ টু দীঘা থেকে নন্দকুমার পর্যন্ত। সেই হিসাবে আমরা 42 জন ছেলেকে কালেক্ট করে সবার টাকা কম বেশি করে কোম্পানিতে ফেলা হয়েছিল। প্রায় 60-62, ওরা বলেছিল প্রায় 42 জন ছেলে 3200 করে হলে যেটা হয় ওই আপনার 1,35,000 মতো। তার মধ্যে আমরা 65,000 মতো দিয়েছিলাম। বাকি টাকাটা এবারই ট্রেনিং হলে এখানে দেওয়া হবে বলা হয়েছিল। ওরা বলেছিল পুরোটা ফেলে দিতে, আমরা পয়সা দিয়েছিলাম সব কালেক্ট করছি, স্যার আসুন ট্রেনিং করে এখানে দিয়ে দিই। তারপরে আমরা মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে যায়, কারণ আমরা এবার একটু কলকাতায় গিয়ে সবাই মিলে তদন্ত করি। যে অফিসে আমরা মেডিকেলের জন্য গেছিলাম সেইটা প্লাস 4-5 জায়গায় আমরা ঘোরার পরে জানতে পারলাম যে টোটালটা এরকম সেন্ট্রাল সিকিউরিটি কোনো নেই, টোটালটাই ভুয়ো। এবারে সেই সময় আমরা প্ল্যান করে ওনাকে ডেকে আজকে দীঘাতে আটকে দিয়েছি। এবারে যে টাকা ফুটের জন্য তাকে এখন বর্তমান দীঘা মোহনা থানা নিয়ে এসেছে। এখানে আমরা সবাই আছি, এখন আমরা যাচ্ছি কাঁথি থানায় একটু কমপ্লেন জানাবো। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে চালু হলো নাবালক অপরাধীদের শুদ্ধিকরণ হোম। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় এবং স্থানীয় অমর সেবা সংঘের পরিচালনায় হোমটি চালু হয়। হোমটির উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রেশমি কামাল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে নাবালক অপরাধীদের শুদ্ধিকরণ হোম চালু করা হলো। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় এবং স্থানীয় অমর সেবা সংঘের পরিচালনায় এই হোমের উদ্বোধন করেন জেলা শাসক রেশমি কামাল। জেলা শাসক রেশমি কামাল বলেন, এখানে থেকেই এই নাবালকদের মেডিটেশন করে অপরাধের জগৎ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হবে। জানিয়েছেন, নতুন চালু হওয়া এই হোমে 50 জনের থাকার ব্যবস্থা আছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলায় নাবালিকা অপরাধীদের বিচার চলাকালীন হোমে রাখার ব্যবস্থা থাকলেও নাবালকদের সেই সুযোগ ছিল না। রাইন অমর সেবা সংঘের সম্পাদক বলাই কিশোর সামন্ত জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহায়তায় এই হোম চালু হলো। জেলার বিভিন্ন এলাকার নাবালকরা নানা সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই মামলার বিচার চলাকালীন তাদের সংশোধনাগারেই থাকতে হয়। এবার থেকে সেই বিচারাধীন নাবালক অপরাধীরা এই হোমে থাকবে। এখানে চলে এলাম। আজকে এই যে অবজারভেশন হোম উদ্বোধন হচ্ছে, এই সম্বন্ধে আমি একটা দুটো কথা নাম করছি। সেই থানা এলাকায় একটা বন্ধু বাড়ি থেকে থাকতে শুরু করলেন, মনে করে তার বাড়িতে গিয়েছিলেন। এটা আজকে উদ্বোধন হয়েছে স্বামীজি অবজারভেশন হোম। এখানে আমার সেবা সংঘের উদ্যোগে এনজিও হিসাবে আমরা সিলেক্ট করেছি। এটা গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ দিস। আর আজকে উদ্বোধন হয়েছে। এখানে 50টা যে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল আছে ওদেরকে অবজারভেশনে রাখা যাবে এবং ওদের খানপান থেকে শুরু করে সব রকম সুখ সুবিধার ধ্যান রেখে যাবে। ওদের সংশোধন জন্য এখানে কাজ করা হবে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। দুর্ঘটনা রোধ করতে মন্দারমণি সমুদ্র সৈকতে চ্যানেল রোড তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এই রোড তৈরির কাজ শেষ হলেই ওই রাস্তা দিয়ে চলবে পর্যটকদের গাড়ি। আগামী 2-1 দিনের মধ্যেই চালু হবে ওই রাস্তা। একদিকে অসম্পূর্ণ বিকল্প রাস্তার কাজ, অন্যদিকে দুর্ঘটনা ঠেকাতে বন্ধ রয়েছে সৈকতে যান চলাচল। পরিস্থিতি মোকাবিলায় আপাতত সৈকতে চ্যানেল রোড তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগে সিবিজে গাড়ি প্রচুরভাবে চলাচল করতো, এখন এই চ্যানেল রোড যে পুলিশ ব্যবস্থা নিয়েছে তাতে মোটামুটি এখন আগের থেকে অনেকটা গাড়ি চলাচল কম হচ্ছে। আর এরকম থাকলে মনে হয় যে আপাতত সেরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। বাঁশের বেড়া দিয়ে সৈকতের ধার দিয়ে তৈরি করা হচ্ছে এই চ্যানেল রোড। তার মধ্যেই চলাচল করবে গাড়ি। বিকল্প রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই রাস্তা দিয়েই হবে যান চলাচল। পরিবহন ব্যবস্থা আগে তো এই সি বিচের ওপর দিয়ে বেমালুম গাড়ি যাতায়াত করতো, সব করতো।
তারপরে এই এখন অ্যাক্সিডেন্টের পর থেকে এর রেস্ট্রিকশানটা এসছে। এর আগে তো সেরকম কোনো রেস্ট্রিকশান ছিল না, যে যা হয়তো ইচ্ছা মতন গাড়ি চালাবে। আর তারপরেতে তোমার হচ্ছে যে এখন এই রোড করছে যে এইটা দিয়ে আগে তো এখানে কত কাঁকড়া দেখা যেত, দেখা যেত, এসবের ফলে এখন সেসব জিনিসগুলো চলেই গেছে, হারিয়ে গেছে। বেপরোয়া গাড়ি চলাচল ঠেকাতে এবং পরিবহন ব্যবস্থা সচল রাখতে চ্যানেল রোড তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার থেকেই চ্যানেল রোড চালু করার কথা থাকলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় আপাতত স্থানীয়দের যাতায়াতের জন্য ট্রেকার চলাচল করছে। চ্যানেল রোডের কাজ শেষ হলেই এই রাস্তায় চলাচল করবে পর্যটকদের গাড়ি। 2-1 দিনের মধ্যেই এই রাস্তা চালু হবে। বিকল্প রাস্তা চালু না হওয়া পর্যন্ত চ্যানেল রোডেই সীমাবদ্ধ থাকবে গাড়ি চলাচল। বড় সিবিজ পেয়েছে, গাড়ি ছুটাছুটি করেছে, দুর্ঘটনা ঘটেছে। এটাতে একটা ঘটনা হয়নি, এর আগেও 2-4 বার হয়েছে। বড় সিবিজ বলে সেই জন্যই যে বেড়া করে সিবিজটা ছোটো করছে, নিচে যে ওতে না হয়। এখন কি গাড়ি চলাচল করছে? এখন সিবিজে নামতে দিচ্ছে না, এখন প্রশাসনের গার্ড হয়ে গেছে। আগে এটা ছিল। আচ্ছা, এখন কি শুধু ট্রেকার চলছে? ট্রেকারটাই চলছে, আর যেগুলো মাল মেটেরিয়ালগুলো বোয়া হচ্ছে, ওই যে কোটিতে আইলা ঘর হচ্ছে, ওই মাল মেটেরিয়ালগুলো যাচ্ছে, নাহলে আদার্স গাড়ি নামতে দিচ্ছে, দেওয়া হচ্ছে না। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। শব্দ দূষণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে এক বিশেষ পদসভার আয়োজন করা হয় তমলুক থানা ও অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং এর তরফ থেকে। পদসভায় পা মেলান সিভিক ভলেন্টিয়ার ছাড়াও সমাজের বিশিষ্ট নাগরিকগণ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। আমাদের এই আসন্ন পুজো উপলক্ষে, মানে পুজো এসে গেল, আমরা একটা পথসভা বা পথযাত্রা বের করেছি। সেটা হচ্ছে যে মানুষকে একটু সচেতন করা, যেন এই শব্দের যে মাইকের যে শব্দের যে মাত্রাটা, সেটা যেন মানুষের সহ্যের মধ্যে থাকে। সেটা আনন্দ হবে, নিশ্চয়ই পুজো হবে, সেটা যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। আমরা এই আবেদন জানাচ্ছি সবাইকে, এবং সবাইকে সচেতন করার জন্য আমরা এই কথাটাই আমরা বারবার বলছি। কর্মসূচি বলতে যে শব্দ দূষণ হচ্ছে, তো একটি সংস্থা যারা এই সংস্থা এইটা করেছেন, একটা মিছিল আকারে আমরা করছি, যে এই যে শব্দ মাইক বাজছে, এই যে জোরে জোরে মাইক বাজছে, সেগুলো কাছে পুজো আসছে, বিশ্বকর্মা পুজো আসছে, এগুলো মানুষের মনে সচেতন করার জন্য বেটার লিভিং ফর এই অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং এরা আয়োজন করেছেন। আমরা চাইছি প্রত্যেকের জানাতে যে পুলিশও আমরা সাথে আছি, আর ওনারা সচেতন যে করছেন তার জন্য আমরা তাদের সঙ্গে আছি। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নলহাটি বিডি অফিসের কর্মীকে অপহরণ করে অস্ত্র দেখিয়ে লুটপাট ও মারধরের অভিযোগ। নন্দকুমার পুলিশের চেষ্টায় গ্রেপ্তার হয় 3 জন। মেছেদা থেকে গাড়িতে তুলে নন্দকুমারের গাড়ির মধ্যেই অস্ত্র দেখিয়ে ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। নলহাটি বিডি অফিসের কর্মীকে অপহরণ করে অস্ত্র দেখিয়ে লুটপাট মারধরের অভিযোগ উঠল। জানা গিয়েছে, নলহাটি বিডি অফিসের কর্মী সন্দীপ মাইতি ডিউটি সেরে বৃহস্পতিবার রাতে ট্রেনে করে মেচেদা এসেছিলেন। তিনি মেচেদা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। সেই সময় বৃষ্টির মধ্যে হঠাৎ কয়েকজন যুবক একটি গাড়ি নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। জোর করে গাড়িতে তুলে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে নন্দকুমারের কাছে গাড়িতে অস্ত্র দেখিয়ে সন্দীপবাবুর কাছে থাকা ল্যাপটপ, সোনার আংটি, বেশ কয়েকটি ATM কার্ড ও নগদ টাকা কেড়ে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। নন্দকুমার পুলিশের নজরে বিষয়টি এলে পুলিশ অপহরণকারী গাড়িটির পিছু নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম সঞ্জয় দাস, বিমল দাস ও সৈয়দ ইকবাল। শুক্রবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়।
ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। 28শে আগস্ট ছুটির দিন, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে 26শে আগস্ট পালিত হল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। শহীদ মাতঙ্গিনী হাজরা কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু দিনটি রবিবার অর্থাৎ ছুটির দিন। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে 26শে আগস্ট অর্থাৎ শুক্রবার বিভিন্ন কলেজে পালিত হচ্ছে দিনটি। শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট শুক্রবার দিনটি পালন করল। এরপরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আত্মসহায়ক পরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ যেভাবে মানুষের অসুখ বৃদ্ধি হচ্ছে, সেখান থেকে আজকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই সেফ ড্রাইভ সেভ লাইফ পতাকা উত্তোলনের পাশাপাশি নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে সহ কলেজ পড়ুয়ারা। আজকে সারা পশ্চিমবাংলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকের দিনটি তৃণমূল প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট, কারণ এটি আপনারা জানেন যে ছুটির দিন এবং সব কিছুই ছুটির দিন, মানুষ বিভিন্ন আমেজে থাকে। স্কুল কলেজে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই কলেজে আসবে না ছুটির দিন, তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই ওয়ার্কিং ডেতে অর্থাৎ শুক্রবার আজকের দিনটি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রতিটি কলেজে কলেজে আজকে তৃণমূল ছাত্র পরিষদের তার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য, এবং প্রতিটি কলেজের ছাত্রছাত্রীদের বলেছেন যে গান্ধী মূর্তির পাদদেশ কলকাতাতে ধর্মতলাতে, সেখানে যে সমাবেশের ডাক দিয়েছেন সেখানে যাওয়ার জন্য। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো সেমিনারটি। প্রায় 70 জন সেমিনারে অংশগ্রহণ করেন। চাষের জেলা বলে সুবিদিত পূর্ব মেদিনীপুর। সবজি, ফুল, ফল, পান সহ অনেক কিছুই চাষ হয় এই জেলায়। চাষের ক্ষেত্রে নতুন পদ্ধতির প্রয়োগ কি কি হতে পারে, অন্যান্য রাজ্যেই বা চাষের জন্য কি কি ব্যবহার করা হয়, তা নিয়েই একটি সেমিনারের আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর এবং পার্ট অফ পশ্চিম মেদিনীপুরে যে সমস্ত প্রগতিশীল চাষিরা আছেন, বিভিন্ন ফসলের চাষ করে থাকেন, সেই সব চাষের সমস্যা এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তিনি টেকনিক্যাল ডাইরেক্টর ডক্টর অনিল আহারি, উনি বোম্বে থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে। এখানে প্রগতিশীল চাষিদের এই সমস্যা, কিছু সমস্যা, চাষের সমস্যা যাতে সমাধান করা যায় এবং বেশি কিছু করে প্রোডাকশন বেশি করে করতে পারেন, তার টেকনোলজি যাতে এখানে উনি উদ্দেশ্য করে এখানে বিবরণ দিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই সেমিনারের আয়োজন করেন। প্রায় 70 জন অংশগ্রহণ করেন সেমিনারে। এখানে মেনলি এখানে যেটা যেহেতু ফুলের এলাকা আমাদের বেশ করেই করা হয়েছে, মেনলি সমস্ত রকমের যারা ফুল চাষ করেন, জবা, চন্দ্রমল্লিকা, বেল ফুল এবং রজনীগন্ধা, এই সমস্ত বা গাঁদা ফুল যারা চাষি আছেন সেই সমস্ত ফুলের সম্পর্কে উনি বলেছেন। এবং এখানে আরও কিছু বেশ ভালো জায়গা যেটা হচ্ছে পানের, তমলুক এবং খেজুরি, নন্দীগ্রাম ওপাশ থেকে চাষি এসছেন যারা পানের সম্পর্কে, ওনারা পানের সম্পর্কে ডিটেলস করেছেন। এবং কিছু কিছু পশ্চিম মেদিনীপুরে যেমন দাসপুর টাসপুর ওদিক থেকে এসছেন, ডেবরা থেকে এসছেন যারা
সবজি চাষ করে থাকেন, সেই সবজি চাষের সম্পর্কে উনি এটা অনেক কিছু বুঝিয়ে তাদেরকে ভালোভাবে যাতে কীভাবে করলে চাষে লাভবান হওয়া যায় তার উনি টেকনোলজি বলে দিয়েছেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।